ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং মার্কিন সংবাদ মাধ্যম এক্সিও এর তথ্য অনুযায়ী তেহরানের দেয়া এই ১৪ দফা প্রস্তাবটি মূলত এপ্রিলের দেয়া ৯ দফার একটি বিস্তারিত এবং কঠোর পাল্টা জবাব, যেখানে কেবল সামরিক যুদ্ধবিরতি নয় বরং দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানো হয়েছে। যেখানে ইরান পারস্য উপসাগরে তাদের আধিপত্য বিস্তার, হরমুজ প্রণালীকে নতুন একটি আন্তর্জাতিক পরিকল্পনা পদ্ধতি প্রয়োগের প্রস্তাব দিয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চীন সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের, যেখানে ইরানে তেলের সবচেয়ে বড় ক্রেতা বেইজিং। সেখানে এই সফরের আগে ইরান পুনরায় যুদ্ধ শুরু করা ট্রাম্পের জন্য স্বস্তিদায়ক কিছু হবে না, সেটা নিশ্চিত। সেক্ষেত্রে সময়ক্ষেপণ করার জন্য কতটুকু সময় পাওয়া যাবে সেটাই মূল বিবেচনার বিষয়। তবে ট্রাম্প প্রশাসন যদি ইরানে পুনরায় আক্রমণকেই বেছে নেয়, তবে সেটা যুক্তরাষ্ট্রের জন্য চরম আত্মঘাতী সিদ্ধান্ত। ৩০ দিনের চূড়ান্ত সময়সীমা। যুক্তরাষ্ট্রে ২ মাসের যুদ্ধবিরতি চাইলেও ইরান দাবি করছে মাত্র ৩০ দিনের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে। ইরানের লক্ষ্য হলো আলোচনার নামে সময়ক্ষেপণ না করে দ্রুত চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো। তবে ইরান এখানে ট্রাম্প প্রশাসনের ৬০ দিনকে একটা ফ্রেমওয়ার্ক ফেলেছে ২ ধাপে। ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ স্থায়ীভাবে তুলে দেওয়ার জন্য ১ মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিনিময়ে তারা সেখানে একটি নতুন ব্যবস্থাপনা তৈরির প্রস্তাব দিয়েছে। মূল চুক্তি সম্পন্ন হওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আরও ১ মাসের একটি পৃথক কর্মসূচি প্রস্তাব করা হয়েছে। ইরান জানিয়েছে তারা কেবল যুদ্ধবিরতি বা সামরিক বিরতি চায় না। প্রস্তাবের মূল শর্ত হলো যুদ্ধের আনুষ্ঠানিক বা স্থায়ী সমাপ্তি ঘোষণা করা। যুদ্ধবিরতির সুযোগে শক্তি সঞ্চয় করে পুনরায় আক্রমণ ইরান দেখতে চায় না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি সরবরাহ পথ নিয়ে ইরান একটি নতুন কন্ট্রোল মেকানিজম বা নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, এই প্রণালীর নিরাপত্তা ব্যবস্থাপনা তেহরানের সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকতে হবে। এর মধ্যেই এই কাঠামো প্রস্তুত করেছে তেহরান। যুদ্ধাবস্থার মাঝেই পার্লামেন্টে সংক্রান্ত আইন করা হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে ইরান উপকূলে মার্কিন নৌবাহিনী যে অবরোধ দিয়ে রেখেছে তা অবিলম্বে এবং স্থায়ীভাবে তুলে নেওয়ার শর্ত দেয়া হয়েছে ইরানের প্রস্তাবে। বিনিময়ে ইরানও তাদের চলাচল সীমিতকরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। ইরান এবং তার প্রতিবেশী দেশগুলো চারপাশ পারস্য উপসাগর ও সংলগ্ন এলাকা থেকে সব মার্কিন উপস্থিতি বা সেনা সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আর কখনো ইরানের ভূখণ্ড বা স্বার্থে কোনো অজুহাতে সামরিক হামলা চালাবে না, এমন আন্তর্জাতিক ও আইনি গ্যারান্টি চেয়েছে তেহরান। তেহরানের মতে এটা ইরানের সার্বভৌমত্বের প্রশ্ন। জব্দকৃত অর্থ ফেরত। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় বিদেশে বিভিন্ন ব্যাংকে ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ জব্দ বা ফ্রিজ করা আছে তা কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে হবে, এমন দাবি জানিয়েছে তেহরান। সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। পারমাণবিক কর্মসূচি বা অন্যান্য অজুহাতে ইরানের উপর আরোপিত সব বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার কথা বলা হয়েছে। দশকের পর দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে খাদের কিনারে ফেলে দিয়েছে, যেখানে ৯.৫ কোটি মানুষের দেশে ৮ কোটি জনগণই মাসিক খাদ্য ভাতা দিতে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের অবকাঠামো ও অর্থনীতির যে ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি করছে তেহরান। ইরান জানিয়েছে দেশটি ইতিমধ্যেই ২৭০ থেকে ৩০০ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছে। অভ্যন্তরীণ সূত্র ও অর্থনীতিবিদদের মতে অবকাঠামো ধ্বংস এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ায় দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির অঙ্ক ট্রিলিয়ন ডলার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। ইরান জানিয়েছে এই শান্তি চুক্তি কেবল ইরানের জন্য নয় বরং লেবানন সহ পুরো অঞ্চলের জন্য কার্যকর হতে হবে। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার লড়াই এর আওতায় বন্ধ করতে হবে। লেবানন একদিকে কথিত যুদ্ধবিরতি, অন্যদিকে ক্রমাগত ইসরায়েলি আগ্রাসনের মুখে ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহকে ফেলে রাখতে চায় না তেহরান।
এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইরান প্রস্তাব করেছে যে প্রথম 1 মাসে যুদ্ধ ও অবরোধ বন্ধের চুক্তি হলে পরবর্তী 30 দিনে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু করা যাবে। অর্থাৎ আগে যুদ্ধ বন্ধ, পরে পারমাণবিক আলোচনা। অবরুদ্ধ এলাকাগুলোতে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য অবাধ যাতায়াত এবং ত্রাণ কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অর্থাৎ প্যালেস্টাইনে, গাজা, লেবানন এবং ইরানের বিভিন্ন বন্দর কেন্দ্রিক এলাকাগুলোতে অবাধ ত্রাণ পরিবহনের নিশ্চয়তা চাইছে তেহরান। প্রস্তাবে দুই পক্ষের মধ্যে থাকা রাজনৈতিক ও যুদ্ধবন্দীদের মুক্তির প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবে বন্দি বিনিময়ের একটি পূর্ণাঙ্গ রূপরেখাও দেয়া হয়েছে বলে জানা গেছে। এতে উভয় দেশের হাতে থাকা পারস্পরিক আটক বন্দীদের হস্তান্তর করার পদ্ধতি উঠে এসেছে। সরাসরি সামরিক যুদ্ধের পাশাপাশি দুই দেশের মধ্যকার সাইবার হামলা এবং একে অপরের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের অবসান ঘটানোর শর্ত দেয়া হয়েছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ বন্ধ করলে ইরানও মার্কিন স্বার্থবিরোধী প্রক্সি যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। যদিও এ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করছে না তেহরান। বিশেষ করে লেবাননে রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে বিদেশি তথা ইরানি শক্তি হিসেবে কাজ করা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে তেহরান অচল করবে কিনা সেটা এখন অস্পষ্ট। ওয়াশিংটন এই প্রস্তাবকে ইরানের একটি কূটনৈতিক ফাঁদ হিসাবে দেখছে। বিশেষ করে ক্ষতিপূরণ দাবি এবং মাত্র 30 দিনের মধ্যে এত সব শর্ত পূরণ করা ট্রাম্প প্রশাসনের কাছে অসম্ভব মনে হচ্ছে। ট্রাম্পের ভাষায় ইরান এখন তাদের 47 বছরের অপরাধের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। তাই এই 14 দফা শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছবে নাকি নতুন যুদ্ধের সূচনা করবে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে খুব বেশি বিকল্প নেই। মার্কিন কন্ট্রোল কমান্ড ইতিমধ্যেই ইরানের অবকাঠামো এবং হরমুজ প্রণালী লক্ষ্য করে একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা ট্রাম্পকে দিয়েছে। যদি কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তবে ট্রাম্প এই সামরিক পথ বেছে নিতে পারে। দ্বিতীয়ত, নৌ অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। বর্তমানে এই অবরোধের ফলে ইরানের মুদ্রাস্ফীতি 50% ছড়িয়েছে, যা তেহরানকে আরও চাপে ফেলবে। তৃতীয়ত, সরাসরি সমঝোতা না করে পাকিস্তানের মাধ্যমে ব্যাক চ্যানেল আলোচনা চালিয়ে যাওয়া এবং ইরানকে আরও বড় কোনো ছাড় দিতে বাধ্য করা। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোর বা আইআরজিসি মনে করছেন ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখন খুবই সীমিত। তাদের মতে ট্রাম্পের সামনে এখন কেবল দুটি পথ খোলা। আইআরজিসির দাবি, ইরানের ভূখণ্ডে বড় ধরনের সামরিক হামলা চালিয়ে জয়ী হওয়া শাসন ব্যবস্থা পরিবর্তন করা যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব এবং অত্যন্ত ব্যয়বহুল হবে। এটা জেনে শুনেই পেন্টাগনকে এই অসম্ভব যুদ্ধ পুনরায় শুরু করতে হবে। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ এড়াতে চায় তবে তাদের ইরানের দেয়া শর্তগুলো মেনে নিতে হবে। তা ট্রাম্পের রাজনৈতিক ইমেজের জন্য এটি খারাপ চুক্তি হিসাবে গণ্য হবে, কিন্তু তা সত্ত্বেও ওয়াশিংটনকে এই খারাপ চুক্তিতেই সই করতে হবে। আগামী 14-15 মে চায়না সফর করার কথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এই সফরের আগে ইরান যুদ্ধের একটা সমাধান খুবই জরুরি হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসনের জন্য। চীন ইতোমধ্যেই ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই অবস্থায় সফরের ঠিক আগে যুদ্ধ শুরু করলে চীনের সাথে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে ট্রাম্প নিজেকে একজন ড্রিল মেকার হিসাবে উপস্থাপন করতে পছন্দ করেন। চীন সফরের আগে তিনি যদি একটি সফল শান্তি চুক্তি করতে চান তবে তার জন্য বড় কূটনৈতিক বিজয় হবে। তবে ইরান কোনো ছাড় না দিলে তিনি শক্তির প্রদর্শন হিসাবে সীমিত আকারে হামলা করতেও দ্বিধা করবেন না। সেক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে চায়নার উঠে আসা হতে পারে ধূমকেতুর মতো, যা ট্রাম্পের ইমেজই ক্ষুণ্ণ করবে। দ্বিতীয়ত, চীন ইরানে তেলের বড় ক্রেতা। যুদ্ধ চললে বা হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম বাড়বে, যা চীন মার্কিন বাণিজ্য আলোচনায় অস্বস্তি তৈরি করবে। এছাড়া চীন ইতিমধ্যেই সতর্ক করেছে যে তাইওয়ান ইস্যুটি তাদের প্রধান অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বেশি জড়িয়ে পড়লে চীন তাইওয়ান ইস্যুতে আরও আক্রমণাত্মক হওয়ার সুযোগ পেতে পারে। যদি যুক্তরাষ্ট্র ব্যর্থ হয় তবে চীন মধ্যপ্রাচ্যের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করতে পারে, যেমনটি তারা সৌদি, ইরান,
চুক্তির সময় করেছিল, যা ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজের জন্য সুখকর হবে না। ট্রাম্প বর্তমান ইরানকে চরম চাপে রেখে চীন সফরের আগে একটি নিজেদের অনুকূলে চুক্তি করতে চান। যদি ইরান নমনীয় না হয়, তবে মে মাসের মাঝামাঝি চীন সফরের আগে বা ঠিক পরে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে। মানবকণ্ঠ থেকে সামিউল ইসলাম।